নভেম্বরে আর ডিসেম্বরে এই 2 মাসে বাংলাদেশে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানে টর্নেডো, সুনামি, মানে যত পদের বার্তা আছে সব দেখবেন এই 2 মাসের মধ্যে ঢাকা শহরে। জাহাঙ্গীর কবির নানককে বলতে শুনলাম ভিডিওতে যে 10 তারিখ থেকেই 10 থেকে 13 তারিখ পর্যন্ত আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করবে, মিছিল, মিটিং, বিক্ষোভ এগুলো পালন করবে এবং 13 তারিখে পুরো লকডাউন তারা কর্মসূচি পালন করবে। তাদের মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে। এত সহজ, কত ধানে কত চাল দেখতে পাবে। বাংলাদেশের পট পরিবর্তন খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ ডক্টর ইউনূসের পায়ের নিচে কোনো মাটি নাই এবং আন্তর্জাতিক সম্প্রদায় তার উপর থেকে সবটুকু সমর্থন উঠিয়ে নিয়েছে। এখন সব পালানোর রাস্তা খুঁজছে। এই বলছে আমায় নিয়েছিল, নো বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন, নো বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন। এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে। এখন 3 জন উপদেষ্টা কিন্তু এখনো জ্বর সারেনি। ইউনূস স্যারের অনেক শুভাকাঙ্ক্ষী তার সহযোগীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং দেশ থেকে পালানোর চেষ্টা করছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অনেকেই পালিয়ে যাবে। আওয়ামী লীগ ফিরে আসে না এরকম কোনো ইতিহাস নাই। 75 পরেও আওয়ামী লীগ ফিরে আসছে, 24 পরেও আওয়ামী লীগ ফিরে আসছে, ঠিক আছে। নভেম্বরে আর ডিসেম্বরে এই 2 মাসে বাংলাদেশে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানে টর্নেডো, সুনামি, মানে যত পদের বার্তা আছে সব দেখবেন এই 2 মাসের মধ্যে ঢাকা শহরে। এবং মূলত হচ্ছে ঢাকার মেইন পয়েন্টে ওই সময় বুঝবেন যে আসলে মানে ওই পার্টি, ওই দল, মানে আওয়ামী লীগ কি করতে পারে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের ধ্বংসের দ্বার প্রান্তে ডক্টর ইউনূসকে দায়ী করি। আমি মনে করি এই সমস্ত ধ্বংসের জন্য হাসিনা মুক্ত সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনূস, বুঝছেন। Professor Yunus really is a killer, Hasina not a killer. We are proud for Hasina because she is the dynamic leader of Bangladesh. এই দেশে এরশাদের সমাজ যারা আন্দোলন করছে সমন্বয় কাছে লেগে অন্ত লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, এটা থাকবো নি দেশ। ওই অবস্থায় তো দেশে শুরু হয়ে যাবো। দেশ আপনার এই যে নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে হয়ে যাবে গৃহযুদ্ধ, ঠিক আছে। এই 2 মাসে আওয়ামী লীগ কোন চমক নিয়ে আইয়ে হেরা থানবি আগে কে কই ফলাইবে এনসিপি করে এই চিন্তা আপনি এখানে আসলে চিন্তা করতে। আমার দুঃখ হইলো ভাই এই সরকার আন্দোলনের পরে কইছে দেশে কোনো বৈষম্য থাকবো না। এখন কোন আমি ব্যক্তিগতভাবে আমার নামে কোনো মামলা নাই, কোনো অভিযোগ না, ঠিক আছে। আমার দুদকে টোকায় না, আমার ডিজিএফ এনএসএ কেউ তো টোকায় না, মানে আমি একজন শুদ্ধ নাগরিক। এখন আমার ভোটটা আমি নৌকা দিব, এখন এই সরকার তো আমার অধিকারটা কাইরা লয়ে যায়। জাহাঙ্গীর কবির নানককে বলতে শুনলাম ভিডিওতে যে 10 তারিখ থেকেই 10 থেকে 13 তারিখ পর্যন্ত আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করবে, মিছিল, মিটিং, এটা ওটা, বিক্ষোভ এগুলো পালন করবে এবং 13 তারিখে পুরো লকডাউন তারা কর্মসূচি পালন করবে। ঢাকাতে এই কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেছেন। তাতেই বোধহয় সর্বনাশটা করে ফেললেন কিনা তিনি, সেটা একটা বড় প্রশ্ন। কারণ এরই মাঝে আমরা দেখছি প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে। প্রতিদিনই মানে একটা সংখ্যক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আওয়ামী লীগের ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহ থেকে। সেই শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। আজকের পত্রিকা যেটা বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার, তার নাম জেসমিন আরা রুমা, ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স 27 বছর। গত রাত 12:30টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুমা নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তালেবের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে। আজকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা স্বীকার করেছেন এবং জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি, তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ করা হয়েছে। আদালত তাকে কারাগারেও পাঠিয়েছে। এই খবর যখন আমরা দেখছি তখন 31 তারিখে কি ঘটেছিল, 31 তারিখের খবরটা আপনারা একটু শিরোনামটা দেখুন। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার, অর্থাৎ 3 দিনের মধ্যে 2 সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সহসভাপতির নাম হচ্ছে বাঁধন। তাকে তার পরিচয়ে বলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাবির মুজিব হলের সাবেক সভাপতি বারিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালীন সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই যে গ্রেপ্তার মানে 3 দিনের ব্যবধানে 2 সহসভাপতিকে ছাত্রলীগের গ্রেপ্তার করা হলো এবং আমার মনে হয় যে জাহাঙ্গীর কবির নানকের এই ঘোষণার পরে পুলিশ গ্রেপ্তার অভিযান আরো বেশি বাড়িয়ে দেবে। জাহাঙ্গীর কবির নানক কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরেক দফা বিপদের মধ্যে ফেললেন কিনা? দেশে যারা রয়েছেন, জাহাঙ্গীর কবির নানক তো ভারতে অবস্থান করছেন, আরামে আয়েশে আছেন, তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু দেশে যারা রয়েছেন তারা এই নতুন করে একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়ে গেল কিনা? কারণ পুলিশ যদি মনে করে যে 13 তারিখে আওয়ামী লীগ ব্যাপক কিছু করার
প্রস্তুতি নিচ্ছে, সুতরাং তাদেরকে দমন করতে হবে, তাহলে সেই দমন নীতি কোন পর্যায়ে যাবে সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। কারণ জাহাঙ্গীর কবির নানক যে ভাষায় ভিডিওতে, আমি 2 মিনিটের একটা ভিডিও দেখলাম, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে যে ভাষায় তিনি বলেছেন 13 তারিখকে কেন্দ্র করে, লকডাউনকে কেন্দ্র করে, এবং এছাড়াও যেটা বলেছেন যে এই গত 15 মাসে আওয়ামী লীগের ওপরে যারা নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের তালিকা তাদের কাছে আছে, তালিকা করে রাখছেন, এবং সময় আসলে তালিকা ধরে ধরে গড়াই গন্ডাই সমস্ত হিসাব বুঝে নেওয়া হবে, এই ধরনের বেশ হুঙ্কার তাকে দিতে দেখা গেল। এই হুঙ্কার যখন দিলেন, তখন এই হুঙ্কারের প্রতিদানে পুলিশ যদি পাল্টা হুঙ্কার দেয়, তাহলে আমার মনে হয় যে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের আর এক দফা বড় ধরনের গ্রেপ্তারি এবং হয়রানির শিকারের মুখে পড়তে হতে পারে। স্যারের অনেক শুভাকাঙ্ক্ষী, তার সহযোগীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং দেশ থেকে পালানোর চেষ্টা করছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অনেকেই পালিয়ে যাবে। এই মুহূর্তে শোনা যাচ্ছে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ ত্যাগ করেছেন, তিনি চলে গিয়েছেন। তিনি বাংলাদেশের ঐক্যমত পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করলেন, তিনি জুলাই ঘোষণাপত্র তৈরি করলেন, তিনি সংস্কার প্রস্তাবনা তৈরি করলেন, সেটি কোনো রকমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে দিয়ে তিনি চলে গেলেন, বিদায় নিলেন। তিনি ঐক্যমত পরিষদে এবং জুলাই ঘোষণাপত্রে বিএনপির সাথে ছলচাতুরি করেছে, বিএনপির চাওয়া পাওয়াকে উপেক্ষা করে কোন রকম একটা খসড়া তৈরি করে ইউনূস স্যারের হাতে দিয়ে তিনি উদাও, তিনি আমেরিকা চলে গেলেন। ডক্টর ইউনূস স্যারকে ছেড়ে অনেকেই চলে যাচ্ছেন। এই যে আলী রিয়াজ, তাকে ভাড়া করে আনা হয়েছিল জুলাই ঘোষণাপত্র লেখার জন্য, তাকে ভাড়া করে আনা হয়েছিল সংস্কার করার জন্য, তিনি সংস্কারনামা লেখার জন্য। তিনি লেখলেন, ভাড়াটি হিসাবে কাজ করলেন, তিনি বিদায় নিলেন। তার আমেরিকা ঢোকার জন্য অনেক ব্যাগ পেতে হয়েছে, অবশেষে তিনি আমেরিকাতে ঢুকেছেন। এবং আরেকটি চাঞ্চল্যকর তথ্য, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও আমেরিকান প্রবাসী, তিনিও ভাড়াটিয়া। অনেকে বলে থাকে এই খলিলুর রহমান হলো আমেরিকান স্থায়ী বাসিন্দা, স্থায়ী নাগরিক। সেই ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিরাপত্তা উপদেষ্টা। তিনি সেনাবাহিনীতে হস্তক্ষেপ করেন, প্রত্যেকটা নিরাপত্তা বাহিনীর সাথে তিনি সংযুক্ত, হস্তক্ষেপ করেছেন এবং মার্কিনীদের পক্ষে তিনি বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছেন। সেই ব্যক্তিও বিদায় নিতে চাচ্ছে, বিদায় নিচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 8 তারিখ বা 9 তারিখ খলিলুর রহমান সাহেব ডক্টর ইউনূস স্যারকে এতিম করে দিয়ে তিনিও বিদায় নেবেন, তিনিও আমেরিকায় প্রবেশ করবেন। আমেরিকা তার স্থায়ী ঠিকানা, তিনি সেখানেই থাকবেন। এভাবে একে একে যদি ইউনূস স্যারকে একা রেখে যদি চলে যায়, তাহলে ইউনূস স্যার কি করবে? ইউনূস স্যার তো তাদেরকে হায়ার করেছিল, বিদেশিদেরকে বাংলাদেশে এনেছিল বাংলাদেশ সংস্কার করার জন্য। তারা কোন রকম কোনো একটা কিছু করে কি করেছে অনেকেই জানেন, বিশেষ কিছু করেছে, করে তারা এখন বিদায় নিচ্ছে। তারা কেন বিদায় নিচ্ছে? এই কারণ হিসাবে অনেকেই মনে করছে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ, এই অন্তর্বর্তী সরকার হয়তো থাকবে না, এমনও হতে পারে এই অন্তর্বর্তী সরকার একেবারে ভেঙে যেতে পারে। আবার কেউ কেউ মনে করছে যেহেতু নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ, নির্বাচনের প্রাক্কালে তফসিলের পূর্বে এই অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার করা হবে, তত্ত্বাবধায়ক সরকারের কাজ থাকবে শুধু নির্বাচনমুখী। তাই তাদের কোনো কাজ নাই, তাদের হাতে তেমন কোনো কাজ থাকবে না, তারা বেকার হয়ে যাবেন। সেই বেকার হওয়ার ভয় থেকেই তারা আগেই বিদায় নিচ্ছে। আবার কেউ কেউ বলছে পালানোর রাস্তা খুঁজে পাবে না, তাদেরকে পালিয়ে যেতে হবে। একটা বড় পরিস্থিতি বাংলাদেশে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার 5ই আগস্টের মতো যদি পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়ে যায়, তখন তারা কিভাবে পালাবে? তারা তো ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে নিয়েছে। তাদের সাথে ভারতের কোনো সুসম্পর্ক নাই, তারা তো ভারতে আশ্রয় নিতে পারবে না। তারা যদি পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় না নিতে পারে, তাহলে কোথায় আশ্রয় নেবে? তারা কোন রাস্তা দিয়ে পালাবে, কোন রাস্তা দিয়ে বিদায় নেবে? তাই তারা আগে ভাগে সেফ এক্সিট নিয়েছে, নিরাপদ প্রস্থান করছে। খলিলুর রহমান সাহেব যদি আসলেই 8 বা 9 তারিখ চলে যায়, এখানে বিশেষ একটা কিন্তু থেকেই যাবে, বড় একটা মেসেজ কিন্তু থেকেই যা, একটা কিছু ঘটে যাবে এমন ইঙ্গিত বহন করে খলিলুর রহমান সাহেবের বিদায় নেওয়া। তাকে নিয়ে অনেকে বলে তিনি আমেরিকান এজেন্ট, আমেরিকান ডিপ স্টেট তাকে এই দেশে পাঠিয়েছে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তিনি যদি বিদায় নেন, তাহলে আমেরিকা বিদায় নিল, আমেরিকা এখানে আর হস্তক্ষেপ করলো না বা করার সুযোগ থাকলো না। যদি এরকম হয়, তাহলে কিন্তু পরিস্থিতি একেবারেই অন্তর্বর্তী সরকারের প্রতিকূলে চলে যাবে।
অন্তর্বর্তী সরকার হয়তো সেটা সামাল দিতে পারবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তো সেটা সামাল দিতে পারবে না। তবে আমরা চাই বাংলাদেশে শান্তি বজায় থাকুক। তবে বাংলাদেশ কি শান্তিতে আছে কিনা এটাও একটা বড় প্রশ্ন। আর যারা শান্তির বার্তা নিয়ে আমাদের দেশে এসেছিল তারা কি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে এসেছিল, সেটা কিন্তু অনেকাংশে অনেকের কাছে পরিষ্কার। দেখা যাক কি হয়। পালিয়ে কিন্তু যাচ্ছেন ইউনূস স্যারের সফর সঙ্গীরা, পালিয়ে যাওয়া বললে অনেকে মাইন্ড করতে পারে। ইউনূস স্যারের সফর সঙ্গীরা প্রস্থান করছেন সেফ